তাইলেন ভাবি কেউ দেখে ফেলে। আরে হ্যাঁ তোর বোমা, আমার কথা শোনো। তুমি তো আমার কাছে সব থেকে সই দিয়ে নিছো, টাকা পয়সা সব নিয়ে নিছো, তাহলে কিসের জন্য তুমি আমাকে মারতে চাও? তুমি আমাকে ছেড়ে দাও, আমার দুই চোখ যেদিক যা সেদিকে আমি চলে যাবো। দেরি করা যাবি নয়, তাড়াতাড়ি চাপা দিয়ে দে। বোমা, আমাকে ছেড়ে দাও বোমা, আমি কারোর কাছে কিচ্ছু করবো না, আমি মেলা দূর চলে যাবো। আরে এই যে বুড়ি থাক তুই এখানে শুয়ে, হ্যাঁ শান্তি থাক। আরে চলো তো। আম্মা, ও আপনি কাজ করতেছেন? আচ্ছা এটা রাখেন তো, চলেন ভিতরে চলেন। ভিতরে কে বৌমা? আমার কান্টুক শেষ করতে দাও। আম্মা কাজটা পরে করবেন, দেখেন ব্যাংক আর শেষ হয়ে যাচ্ছে, পরে ব্যাংকে গেলে টাকা তুলতে পারবো না, তাই বলছে কি একটা চেক সই করে দেন। ব্যাংকে চেক দিয়ে তুমি কি করবে? আচ্ছা বৌমা, সপ্তাহ ঘুরতে না ঘুরতে আমার দিয়ে সই করা নিয়ে তুমি ব্যাংকে চলে যাও, সে টাকা পয়সা নিয়ে ইচ্ছা মতো গয়না গাটি কাপড় চোপড় কেন? কে বৌমা এইসব করো কিসের জন্য? আমার সওয়ালদা সেই দূর প্রবাসে কত কষ্ট করে কামাই করে, আমি একদিন ভিডিও কলে দেখেছি আমার বেটা দেখাইছে জঙ্গলের মধ্যে পাম গাছের তেন পাম ফল কাটতেছে। আমার বেটা কইলি মা গো মা, ওই পাম গাছের মধ্যে নাকি বড় বড় সাপ থাকে। দেখো বৌমা, আমার ছাওয়ালটা কত কষ্ট করে প্রবাস তেন টাকা পাঠায়, একটু নিজে টাকা পয়সার মালিক হবি দেখে আমার ছাওয়ালের কত ইচ্ছা একটা বড় করে বাড়ি করবি, একটু সুখে স্বাচ্ছন্দ্যে থাকবি বিদেশতে না সে। কিন্তু তুমি তুমি কি করো? আমার সওয়াল মাসে টাকা পাঠাই সুমরি পায় না, জোর জুলুম করে তুমি আমার কাছ থেকে সই নিয়ে টাকাগুলি তুলে আনো। কে বৌমা এরকম করো কে? তোমার কি একটু মায়া দয়া নেই? মায়া দেয়া? কিসের মায়া দেয়া? আরে এই যে আপনার মনে হচ্ছে আমার চেয়ে বেশি দরদ আপনার লাগতেছে না? আপনি মনে হয় একটা জিনিস ভুলে যাচ্ছেন, আপনার ছেলে প্রতি মাসে মাসে যে টাকাগুলো পাঠায় না সেগুলো আমার জন্য ইনকাম করে। আর তাছাড়া আপনার ছেলে বিয়ে কেন করছে? এই যে বিদেশে পড়ে আছে না, সেটা আমার জন্য। সেই যে টাকা ইনকাম করতেছে, তার বউ কিভাবে চলবে, কি খাবে, কি পরবে, তার জন্য তো টাকার দরকার। আর এর জন্যই না আপনার ছেলে বিদেশ আছে। আর আপনি কি বলতেছেন মাস শেষ হইতে না হইতে আমি চেক নিয়ে যাই, চেকে সই করে আমি টাকাগুলাই কি করি? আচ্ছা আপনি তো সেই আগের যুগায় পড়ে আসছেন, দুইটা শাড়ি হলে বছর পার হয়ে যায়, খাওয়া দাওয়া কে গেছে কি নুন ভাত হলেই চলে যায়। অবশ্য আমাদের সঙ্গে না আপনার মিলবেও না। আর তার জন্য কি করব আমি আপনার মধ্যে এরকম একটা ফকিনি মার্কা একটা শাড়ি পরে বছর পার করে দিব? আর আমার সামনে থেকে প্রবাসে, সেটা আমার জন্য ইনকাম করছে। আমার যখন যে শাড়ি ভালো লাগবে, যে গহনা ভালো লাগবে, যে কসমেটিক্স ভালো লাগবে, আমি সেগুলোই নেব। এটাই তো স্বাভাবিক নাকি? আর একটা কথা, আমি তো আপনার টাকা নিচ্ছি না, আমার স্বামীর টাকা নিচ্ছি, তাহলে আপনার কেন এত বাড়তেছে? যদি বাড়তে হতো তাহলে সোহেলের বাড়ত। আর সোহেল যদি আমাকে এই কথাগুলো বলতো আমি মেনে নিতাম, কিন্তু আপনি বলার কি? এত কোনো কথা আপনার থেকে আমি শুনতে চাই না। ভদ্র মানুষের মধ্যে চেকটা সই করে দেন। না, একটা টাকাও আমি তোমাকে দেবো না। টাকা নিয়ে তুমি ইচ্ছা মতো খরচ করবে, আমার ছাওয়ালের ভবিষ্যতের চিন্তা করবে না। আরে আমি তো মা, আমার তো মায়া দেয়া লাগবেই, কারণ আমি তো সন্তান জন্ম দিছি, সন্তানের ভবিষ্যতের জন্য আমার তো একটু চিন্তা আছে। তুমি তো পরের বাড়ির মেয়ে, তুমি কিরকম? ও তোমার তো মায়া দেয়া থাকার কথা না, এই জন্যই তুমি এরকম করতে চাও। আজ বউ হিসাবে যদি তোমার একটু দয়া থাকতো, তাহলে তুমি আমার ছেলের টাকা পয়সা এইভাবে ধ্বংস করতে পারতে না। তুমি যাও হেনতেন, যাও। এই বুড়ি, এই তুই পাইছিস টাকা? হ্যাঁ, তখন থেকে আমাকে নানান কথা শোনাচ্ছিস, আমি শুনতেছি। ভাবতেছিলাম তুই চেকটা আমাকে লিখে দিবি, চেক তো লিখে দিলি না, উল্টো তুই আমার কথা শোনাচ্ছিস। এই আমার বরের টাকা তোর অ্যাকাউন্টে তুই রেখে দিবি আর আমাকে সই করে দিতে তোর কষ্ট হয়? কি রে তোরা তো কষ্ট করতে হয় বল? হ্যাঁ করতে হয়। তুই পাইছিস টাকা? তোরা সম্মান করে, তোরা সম্মান করে। হ্যাঁ এর জন্য তুই মাথায় উঠে গেছিস, তুই মাথায় উঠে গেছিস না? কি
হ্যাঁ চেক লিখে দিবি না? তোকে আবার রিকোয়েস্ট করতে হবে চেক লেখার জন্য না? শোন, আমি এখন রুমে যাচ্ছি। আজকে তুই আমার চেক দিলি না, ঠিক আছে, তোর ছেলেকে আমি বলবো যে তোমার মা চেক দেয়নি, তারপর দেখতেছি। আর চেক যদি কালকে আমি না পাইছি তাহলে আমি এই বাড়িতে আগুন জ্বালাই দেবো, কথাটা যদি তোর মনে থাকে। সর, চেক দিবে না? সাহস দেখে আমার এইরকম করে অত্যাচার করে করে আমার সওয়ালের ব্যাংকের টাকাগুলি সব শেষ করে দিল। বাবারে তুই দেশে ফিরে আয়, তোর সব কিছু এই বউ ধ্বংস করে দিচ্ছে। জানি না তোর টাকা পয়সা বাড়ি ঘর আমি কতদিন বাঁচাতে পারবো। শোন, বাইর যাওয়ার আগে কিছু কথা বলে যাই। ওই তোর তো দেহে আমার পছন্দ হয় না, তারপরেও একাত লম্বা। আর তোকে বিয়ে করছি কি জন্যে তা জানিস নি, হয়তো আমি বুঝে গেছিস। তোর ভাই প্রবাসে থাকে, জানি তোর ভাইতেন অনেক টাকা নিতে পারবো, ওই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য সব করতে পারবো। তোর ভাই কি করে গেছে, তোর মার নামে অ্যাকাউন্ট করে গেছে। তোর মাতেন টাকা চাইলি টাকা তো বাড়াই না, আমার টাকা লাগবে কিন্তু 5 লাখ। তোর মা কিন্তু বুঝায় বলবি, নাহলে কিন্তু ওই আমার বাতা তুই খাইতে পারবো না। বুঝিস তো, কথাগুলি মাথায় লে, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবেনি। শোনো, এর আগেও মায়ের থেকে আমি তোমাকে অনেকবার টাকা নিয়ে দিয়েছি। তুমি বলছো ব্যবসায় লস হয়ে গেছে, এই বলে বলে অনেকবার নিয়েছো টাকা। আমি আর মায়ের থেকে কোনো টাকা নিতে পারবো না। আমি টাকা নিয়ে দিব আর মায়ের থেকে, আর তুমি শুধু নষ্ট করবা। আমি সেটা করতে পারবো না। কি রে, তুই মুই মুই তর্ক করতেছিস? ভাবছিলাম তোর মাত্র 2 লাখ টাকা নেবো, কিন্তু তা না, টাকা তোর 5 লাখ দিতে হবে, নাহলে আমার ভাতার তোর কপালে জুটবি না নে, আর ভালো মন্দ জুটবি না নে। টাকা 5 লাখ লাগবে আজকে, চল, নাহলে কিন্তু তোর মার বাড়ি তোকে রেখে কিন্তু চলে যাবো আমি। কথাটা মাথায় সেভ করে রাখ কিন্তু। শোনো, তুমি আমার সাথে এমন করছো কেন? আচ্ছা ঠিক আছে, চলো আগে বাসায় যাই, তারপর মায়ের থেকে তোমাকে টাকা নিয়ে দিই। হ্যাঁ, আরে লক্ষ্মী বইয়ের মতন করছে, চলো, টাকাই কিন্তু আমার আগে, তারপরে তুমি। আরে নূপুর, তোমরা কেমন আছো? ভালো আছো? আচ্ছা যাই হোক, হঠাৎ কি মনে করে এদিকে? হ্যাঁ, আমাদের কথা মনে পড়লো? ভাবি, তাহলে ভালোই আছেন? এই তো ভালো আছি ভাই। তারপরে তোমার কি খবর? এই টুকটাক ব্যবসা বাণিজ্য করতেছি, আর এই আপনাদের কথা মনে বলতে ভাবি, এজন্য চলে আসলে ভুটাট করি। যাক, ভালোই করছো। আসলে অনেক দিনই তো হয়ে গেল তোমরা এদিকে আসো না। আমি ভাবতেছিলাম ফোন দেবো, তোমাদের আসার কথা বলবো। তোমাকে না এই শাড়িতে অনেক সুন্দর লাগতেছে। তুমি যে কি বলো না ভাবি। আচ্ছা ঠিক আছে, মা কেমন আছে? আম্মা ভালোই আছে। মা কোথায়? এই দেখো, আম্মু তো রুমে আছে, তুমি যাও, যা মায়ের সঙ্গে কথা আচ্ছা বলো। ঠিক আছে। আরে শুনো না, কি ভাবি, কিছু বলবেন নাকি? বলছিলাম তোমার সাথে আমার কথা আছে, চলো চটে বসে আমরা একটু কথা বলি। চলেন যাই। আসো। আরে এখানেই বসো তো। শোনো, তোমার সাথে না আমার কিছু কথা ছিল, আমি ভাবছিলাম ফোন দিয়ে তোমার সাথে একটু কথা বলবো, তার মধ্যেই তো চলে আসলা। একেই বলে কপাল। কি এমন কথা বলবেন ভাবি, যে মেসেজ করবি চাইছিলেন, ফোন দিবি চাইছিলেন, বলে হেলান? আরে বলবো তো, তার আগে ওই যে তুমি কি যেন বলছিলে ব্যবসার কথা। আচ্ছা, তোমার ব্যবসা বাণিজ্যের অবস্থা কি? আরে ভাবি, ব্যবসা বাণিজ্যের অবস্থা করছেন, ওই অল্প পুঁজি দিয়ে কোনো ব্যবসা হয় নাকি? ভাবছি আপনাদের কাছে আইছি 2-4 লাখ টাকা যদি ম্যানেজ করে দিবি পারেন, মার নামে তো অ্যাকাউন্ট যদি সিস্টেম করে দিলে ভালো হলে না ভাবি। আরে ধরবোকা, 2-4 লাখ টাকার কোনো ব্যবসা হয় কিনা? আমি ভাবছিলাম তুমি জামাই মানুষ, না জানি বলবা যে 5-10 লাখ টাকার কথা। কি বলছেন ভাবি, তো ভালোই হবিনি। সত্যি, তুমি যদি রাজি থাকো 5-10 লাখ টাকা তোমাকে দিয়ে আমার কোনো ব্যাপারই না। ভাবি, এমন কোনো কাজ নাই যে আমি করতে পারিনি, টাকার জন্য আমি সব কাজ করতে পারি। আপনি একবার খালি মুখ দিকন কোন কাজটা করতে হবে। আরে দাঁড়াও, দেখো তুমি এই বাড়ির জামাই, তোমার অবশ্যই দরকার হলে টাকা পয়সা নিবা না? নিবা তো। আমি এই বাড়ির বউ, আমারও যখন ইচ্ছা হবে টাকা পয়সা নিব, কারণ ইনকাম তো করতেছে আমার স্বামী। কিন্তু সমস্যা তো এক জায়গা, ওই যে আমার শাশুড়ি, সে না আমাকে 10 টাকা দিবে আর না তোমাকে। আমি বলছিলাম আসলে কিভাবে যে বলি বিষয়টা। ভাবি, খুঁয়ে ফেলান, সমস্যা নেই, খুঁয়ে ফেলান। শোনো, তুমি তো অবশ্যই বড়লোক হইতে চাও, তাই না? যদি বড়লোক হইতে চাও তাহলে আমার কথা মতো কাজ করতে হবে। ওই যে আমার শাশুড়ি, ওই বইটারে যদি সরাই দেওয়া যায় না,
তাহলে মনে করো অ্যাকাউন্টে যত টাকা আছে তুমি আর আমি দুজন সমান সমান ভাগ করে নিলাম। ভাবি এর আগেও কিন্তু কিছু টাকা লেন একজনকে মারি দিছিলেন, হয়তো তাহলে এইভাবে কাজটা করে দেব। এটা কোনো ব্যাপার। আপনি ননদিক তো আমি বিয়ে করতাম না, আপনার স্বামী বিদেশ থাকে, ওই টাকা পয়সার জন্যই তো আপনার ননদিকে আমি বিয়ে করছি। আপনার ননদ কি সেরকম চেহারা নাই, খালি টাকার জন্যই করছি। আরে যে কথা করছেন আপনার কথা একবার ফাইনাল ভাবি, এবার কীভাবে মারবো খালি সিস্টেমটা কোন। আচ্ছা শোনো, এখন আর বাড়তি কথা না বলি, হ্যাঁ আমি যেটা বলছি, তুমি আসছো না, অনেকক্ষণ হয়ে গেছে, তোমার বউ আবার খুঁজবে। তুমি যা সুন্দর করে আমার সাথে কথা বলো, হ্যাঁ, আর এর মধ্যে বাকি কথা আমরা ফাইনাল করে ফেলবো। কথা একটাই, ওই বুড়িটারে যত তাড়াতাড়ি সম্ভব ওই রাস্তা থেকে সরাই দিতে হবে, তা না হলে ওনার ওই অ্যাকাউন্টের টাকাগুলো তোলা যাবে না। আর হ্যাঁ, তার আগে কীভাবে সই করে নিতে হয় সেটা আমি খুব ভালো করে জানি। এখন তুমি ভিতরে যাও, আমি আসছি। হ্যাঁ ঠিক আছে ভাবি, তাহলে আমার সাথে একটু কথা মতো কই আর খাওয়ার দাওয়ার ব্যবস্থা করেন, যেহেতু কাজটা ফাইনাল করা লাগবে না। আরে যাও। আচ্ছা ঠিক আছে। যাক, ভালোই হলো। একেই বলে মেঘনা চাইতেই জল। আমি চাচ্ছিলাম কিভাবে সব কিছু নিজের হাতে করা যায়, সে তো দেখছি আর সহজ করে দিল। যাই মুরগি টুরগির জল করি। জামাই বাবাজি ভালো আইসাও তো? আম্মা আসি কোন রকম, আপনি আমার ওই বেড়াবি যান না কে? বাজান রে, এখন শরীরে বিষ ব্যথা জমে গেছে, আর হাঁটপির মন চায় না, বুঝছাও? ঠিকই বলছে আম্মা, আমার বয়স হয়ে গেছে না, আমার তো শরীরটা আসলে আর আগের মতো নয়। তারপর সুমন, কি অবস্থা? আম্মার পাশে বসে কি কথা বলা হচ্ছে? কি আর কথা বলবো, ওই আম্মা আমার এবারে বেড়াবি যায় না, সেসব বিষয়ে কথা বলতেছিলাম। শুধু কি তাই না আরো কিছু? হ্যাঁ শোনো, তুমি মুখে বলো আর না বলো, আমি কিন্তু বুঝতে পারছি। কি হয়েছে বিষয়টা, কিছু কি কবে? আম্মা আমি আর কি বলবো, সুমন আসলে বলতেছিল ওর ব্যবসার অবস্থা নাকি ভালো না। আসলে ওর কথাতে আমি বুঝতে পারছি আপনাকে মনে হয় লজ্জায় বলতে পারতেছি না, ওর কিছু টাকার দরকার। হয় আম্মা, ওই ভাবি ঠিকই কইছে, আপনি যদি কিছু টাকা দিতেন ব্যবসায় একটু লাগায়া কিছু বাড়তি করতেন, ব্যবসায় যে টাকা লাভ হয় আম্মা ওই টাকা তো আপনি মেয়েই খাবি, আমি কি টাকা যে খরচ করতেছি, যদি কিছু টাকা দিতেন তাহলে আম্মা ভালো হইতি। কি কও জামাই, তুমি তো গেল মাসেও টাকা নিলে 50,000 ব্যবসার কথা কয়ে, তুমি কয়দিন পর পরই ব্যবসার কথা কয়ে টাকা নাও। তোমার ব্যবসায় আজ পর্যন্ত আমি কোনো উন্নতি দেখলাম না, তুমি যদি এইভাবে টাকা পয়সা নাও, আমার সওয়াল আয় উন্নতি করবে কি করি? আম্মা এইভাবে কেন বলতেছেন? হাজারো গো আপনার জামাই, আর তাছাড়া আপনার জামাই ভালো থাকলে তো আপনার মেয়ে ভালো থাকবে। দেখেন, আমি আপনাকে চেক লিখে দেওয়ার কথা বললে আপনি আপত্তি করেন, ঠিক আছে, কিন্তু মেয়ের বেলাও যদি এরকম করেন, আপনি বুঝতে পারতেছেন না, তখন আপনার মেয়ের সাথে কিন্তু খারাপ আচরণ করবে। শোনো বৌমা, আমার এইটুক অন্তত বোঝা হয়ে গেছে, একজন ঝাঁঝর আর একজন খৈচাল না। সি সি আম্মা, আপনি এটা কত বলতে পারলেন? আসলে দেখছো সুমন, এই জন্য আমি বলছিলাম যে আমাকে এসব কথা বলে কোনো লাভ নেই, আমি তোমার ভালোর জন্যই বললাম। আর আম্মা আমাকে কি বললো, একজন ঝাঁঝর একজন খৈচাল না। ঠিক আছে, আপনি যা ভালো মনে হয় করেন, আপনার জামাই আপনার মেয়ে, আপনি দিবেন কি দিবেন না সেটা আপনার ব্যাপার, এখন যা ভালো মনে হয় তাই করেন। বৌমা, তুমি যতই রাগ করো, আর জামাই বাবাজি তোমাকে আবারও করছে, একটা টাকাও আমি আর দেবো না, নে বুঝতে পারিসাও? আম্মা টাকা কি আমি ওই সুদি সুদি চাচ্ছি, আপনার মেয়ের সুখের জন্যই তো চাচ্ছি। আপনি ভাবি দেখেন, আজকে দিনটা আপনার বাড়ি আসি, যদি টাকা দেন তাহলে ভালোই ভালোই মনে করেন যা ব্যবসা বাণিজ্য করবো, আর যদি না দেন আপনার মেয়ে আপনি রাহি দিয়ে নে। শোনো জামাই, আইসাও সাইডে ভালো মন্দ রাধা হোক, খাও দাও, জামাই আদরে আবার বিদায় ভালো হোক। মন্দ খাওয়ার জন্য আইছি, বুঝেন না আপনি কি জন্য আইছি। আরে আয়, আমি তোকে হাঁটতে পারবো। ভাবি দেরি করা যাবে না বেশি। আরে এই জন্য তো বলছি, আরে চল চল। চল বুড়ি, টাকা দিবি না, চল। আরে দাঁড়া, কি হ্যাঁ কষ্ট হচ্ছে না? সবে তো শুরু, এরপর আমরা কি করবো জানিস, তোকে জিন্দা কবর দিব। ও কিছু বলতে চাচ্ছিস? আচ্ছা দাঁড়া, আমি খুলে দিচ্ছি। আচ্ছা নে, শান্ত করে এখন বলিনি, বল কি বলবি? হ্যাঁ বৌমা, তুমি এসব কি কও? জামাই বাবাজি সামান্য কিছু টাকা দেয়নি তাই বলে তোমরা আমাকে জিন্দা কবর দিবে? ওই উপরে একজন আছে, দেখো ঠিক শাস্তি দিবে তোমারে। বৌমা,
হ্যাঁ, এত বড় অন্যায় করো না। আমার সোহেল যদি জানতে পারে তাহলে তোমাকে কিন্তু আস্তে রাখবি না নে। এই বুড়ির মাথাটা সত্যি খারাপ হয়ে গেছে। আরে সোহেল কিভাবে জানবে? সোহেল কেন, পৃথিবীর কেউই না জানতে পারবে না। শোন, তোকে না এই চিন্তা খবর দিয়ে আমার কোনো ইচ্ছা ছিল না, তুই আমাকে বাধ্য করছিস। আরে তোরা যখন সুন্দরভাবে বলছিলাম আম্মা একটু চেকে সই করে দেন, না তুই দিবি না। কি যেন বলতেছিলি? তোর ছেলে এত কষ্ট করে টাকা পাঠায়, সে 1 টাকাও তুই আমাদের পিছনে দিতে পারবি না। এই তুই জানিস আমার কত সকাল লাগছিল, আমার যখন যেটা ভালো লাগতো সেটা কিনা আমার অভ্যাস ছিল, কিন্তু না, তোর ছেলে কি করলো, বিদেশ যাওয়ার সময় তোর নামে অ্যাকাউন্ট করে দিয়ে গেল। আচ্ছা সেটাও মেনে নিলাম, আমার তো শুধু দরকার ছিল টাকার, কোনো অ্যাকাউন্টের না। কিন্তু তুই আমাকে সেই অ্যাকাউন্টের টাকা তো দিতিস না, উল্টা আমার আরো কথা শোনাতি। আমি অনেক কথা শুনছি, তোরে বোঝানোর চেষ্টা করছি না, কিন্তু তুই তো সেই শোনার মানুষ না। আস্তে আস্তে এমন অবস্থা করছিস, এই বাড়িতে থাকাই আমার মুশকিল। তোর থেকে 10 টাকা হলে আমার হাত পেতে চেয়ে নিতে হয়, তাও তুই ঠিকভাবে দিতে চাস না। তারপর চিন্তা করলাম না, এইভাবে কাজ হবে না। তারপরে এই তো সুমন আর আমি মিলে প্ল্যান করলাম, তোর অনেক সুন্দরভাবে বুঝাইলাম আম্মা সুমনকে কিছু টাকা দেন, তুই তাও দিবি না। এই বুড়ি, এই টাকাগুলো নিয়ে কি তুই কব্বরে যাবি? হ্যাঁ, তোর এটাই না ঠিক জায়গা, তাই সিদ্ধান্ত নিলাম তোরে না হাঁটালে তো সব টাকাগুলো পাবো না। আর তাছাড়া তোর থেকে সব টাকা পয়সা তো নেওয়া হয়ে গেছে, এখন তো তোর কিচ্ছু নাই। আর তোরে বাঁচাই রেখে বা কি করবো, কোনো লাভও নেই। তার চেয়ে আপদে রাখার চেয়ে বিদায় করে দেওয়াই ভালো, না কি বলিস সুমন? আম্মা, ওই আপনি তো বেশি টাকা চাইছিলেন না, ওই সামান্য 4-5 লাখ টাকা চাইছিলেন। এই টাকাটা যদি দিতেন তাহলে তো আজকে আমাদের জিন্দা কবর দেওয়া লাগতো না, বুঝেন নাই? এত আর দেখবো না, চলেন ওই কাজটাই সারি ফেলাই। চল বুড়ি চল, ভাবি বাঁধেন, মুখ বাঁধেন। আরে হ্যাঁ, এই ধরো সব টাকা ধরো বটে। এই বুড়ি, এই, একদম নড়ার চেষ্টা করবে না, হ্যাঁ অনেক চেষ্টা করছিস। এখন তোর কিছুই নাই, সব হাই। আমাদের। চল শোন, অনেক হয়েছে, এবার চল, তোর এখন জিন্দা খবর দিয়ে আমরা একটু মুক্ত হবো। চল। ভাবি, কবর খোঁড়া শেষ। বাহ, অনেক সুন্দর করে তো দেখছি কবরটা করছো। কিরে বুড়ি, পছন্দ হয়েছে না? মুখ খুলি দেন, মুখ খুলি দেন, মরার আগে। বাবা, তোমার কাছে আমি শেষবারের মতো মাপ চাচ্ছি, আমার মাফ করে দাও। শোন, তোর তো আমি মাফ করে দিচ্ছি। আমি বলি কি, এত কষ্ট করে এই দরিয়া থাকাচ্ছে আরামে ঘুম পাড়। তাড়াতাড়ি ভাবি, কেউ দেখে ফেলবে। আরে হ্যাঁ ধরো। বোমা, আমার কথা শোনো, তুমি তো আমার উপস্থিত সব থেকে সই দিয়ে নিছো, টাকা পয়সা সব নিয়ে নিছো, তাহলে কিসের জন্য তুমি আমাকে মারতে চাও? আর তুমি আমাকে ছেড়ে দাও, আমার 2 চোখ যেদিক যা সেদিকে আমি চলে যাবো। দেরি করা যাবে না, তাড়াতাড়ি চাপা দিয়ে দিই। এই, আমাকে তোর বোকা মনে হয়? হ্যাঁ, তোরে আমি ছেড়ে দিই আর তুই সলকে যা সব বলে দিবি, তারপর আমার ভাতটা শেষ হয়ে যাবে না। এই দে, আরে দে, দে। বোমা, আমার ছেড়ে দাও বোমা, আমি কারোর কাছে কিচ্ছু কবো না, আমি মেলা দূর চলে যাবো। আরে ওই সাইডটা ঠিক করো না, তুমিও না একটা কাজের কাজ না। মাথার দিক ভাবি, মাথার দিক। এই বইটার জন্য শান্তিকে জিনিস জীবন থেকে চলে এসেছিল, আজকে দিচ্ছি বইটার জিন্দা খবর। ভাবি, কেউ দেখে ফেলবে। আরে বাবা, তুমি তো ভিতর ডুম কিসের জন্য? হ্যাঁ, আরে আশেপাশে তুমি নজর রাখতে, তো তোমার আমি নজর রাখার কথা বলি নাই? শোনো, এখন পর্যন্ত কেউ দেখেনি, কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়তে হবে। কোদালটা ধরো। আর হ্যাঁ, এটা এখানে কিন্তু রাখা যাবে না, চলো। আরে এই যে বুঝি, থাক তুই এখানে শুয়ে, হ্যাঁ শান্ত হয়ে থাক। আরে চলো তো। মা, মা, এই সূচনা, সূচনা। আরে কে ডাকে, চলো তো দেখি। আরে কে? আরে স্যার তুমি? সারপ্রাইজ। কেমন সারপ্রাইজ দিলাম বলো? আরে আমি তো ভাবতেই পারিনি, তুমি আমার এখনো বিশ্বাস হচ্ছে না। ভাই ফোন দিয়ে আসবেন না, আমরা এয়ারপোর্টে আগে নিয়ে আসতাম। আরে যদি তোমাদেরকে ফোন দিয়েই আসতাম তাহলে কি তোমাদের সারপ্রাইজ দিতে পারতাম। যাই হোক নূপুর, কেমন আছিস? জি ভাইয়া ভালো, তুমি ভালো আছো? হ্যাঁ, কিন্তু নূপুর আসলো, সুমন আসলো,
তুমিও ভিতর থেকে আসলা, কিন্তু মা কোথায়? মাকে তো দেখছি না। আরে মা বাড়িতে থাকলে তো দেখবা, মা তো বাড়িতেই নাই। মা বাড়িতে নাই মানে? মা কোথায় গেছে? মা মা নানির বাড়িতে গেছে। কি বলছো? মা নানিদের বাসায় গেছে মানে? আমি বাড়িতে আসলাম আর আরেকটা জিনিস বুঝলাম না, নূপুর আর সুমন যেহেতু এই বাড়িতে, আর এদেরকে রেখে মা নানা বাড়িতে গেছে। আরে আমার কথা তোমার বিশ্বাস হচ্ছে না না? আচ্ছা ঠিক আছে, আমার কথা বিশ্বাস করতে হবে না, তোমার বোন তো তোমার পাশে আছে, তোমার বোনকে জিজ্ঞেস করো। কি নূপুর, মা কি সত্যি নানা বাড়িতে গেছে? হ্যাঁ ভাইয়া, সত্যিই গেছে। ওই আমরা আইসের জন্য মা নানির বাড়ি গেছে। আচ্ছা যাই হোক, আসলাম যেহেতু মায়ের সঙ্গে তো দেখা হবেই। একদম ঠিক কথা বলছো। আমি বলি কি এত দূর থেকে জার্নি করে আসছো, এখানে দাঁড়ায় কি সব কথা শেষ করবা? চলো তো ভিতরে চলো। চলো। চলো, এই তোমরা আসো। আরে কি হচ্ছে রে? আরে হাত ছাড়ো, এটা কি? হ্যাঁ এইভাবে হাত ধরে আমার টেনে আসতেছো কেন? হাত কি জোরে ধরে আসলাম ভাবি, এটা বুঝতেছেন না আপনি? ভাই তো প্রবাস থেকে চলে আইছে, যদি নুপুর সব কিছু বলে দেয়। আরে বাবা, নুপুর তো কিছু জানেই না, ও কি বলবে? হ্যাঁ, আর তাছাড়া আমি তো নুপুরকে সুন্দরভাবে বুঝাই দিচ্ছি যে আম্মা নানার বাড়িতে ঘুরতে গেছে, আর নুপুরের কথাবার্তা বা ওর ব্যবহার দেখে মনে হলো ও আমাকে সন্দেহ করেনি। তুমি না একটু বেশি চিন্তা করতেছো, বুঝছো? এখন তা আমার নিজেরই ভয় হচ্ছে। তুমি যেভাবে চিন্তা ভাবনা করতেছো, তুমি যেরকম নিজেকে ভয় ভাবতেছো, মানে একটা চোর চোর তোমার মধ্যে ভাব চলে আসছে। আর এইটা আবার সোহেল বুঝতে পেরে আমাকে আবার জেরা না করে। ভাবি তারপরে যদি ভাই বুঝতে পারে ঘটনার সাথে আমিও জড়িত ছিলাম, কিংবা আমি মেন ছিলাম, তারপর আপনি খেয়াল আমাকে বাঁচাতে পারবেন? আপনি, আমার না খুব ভয় করছে ভাবি। উফ সুমন, হ্যাঁ তুমিও না, তোমাকে নিয়ে সত্যি পারা যায় না। আরে বাবা, তুমি একটা জিনিস দেখতে পাচ্ছ না? সোহেল বিদেশ থেকে আসছে, আসার পর ওরা কিভাবে আমি ম্যানেজ করলাম। আর শুধু তাই না, শুধু সোহেলকে কেন, এই যে তোমার বউ নূপুরকে আমি যা যা শিখাই দিচ্ছিলাম, নূপুর সেইভাবে সোহেলকে বলছে। আর সোহেল যখন নূপুরের থেকে শুনছে যে ওর মা নানির বাড়িতে ঘুরতে গেছে, তারপর কি আর সন্দেহ করছে? করেনি তো। আরে বাকিটা আমার উপর ছেড়ে দাও, আমি সব ম্যানেজ করব, শুধু তোমাকে যেটা বলছি সেটা করো। আর হ্যাঁ, বেশি ভয় লাগলে বাড়িতে বেশি সময় কাটানোর দরকার নেই। আর আমার সাথে যদি তোমার কোনো কিছু বলার থাকে, পারলে আমাকে SMS করবা, মনে থাকবে? সবই তো বুঝলাম, তারপরেও যদি সত্যি তুমি না একটা ভিতর জীব, বুঝছো? এই তোমার কারণে আমাদেরকে ধরা না পড়তে হয়। শোনো, একটা কথা কিন্তু মাথায় রেখো, আমি যেরকম দায়ী তুমি কিন্তু সমান দায়ী। অনেকগুলো টাকা কিন্তু আমি তোমাকে দিচ্ছি, তাই মুখটা একটু বন্ধ করে রাখার চেষ্টা করো। আমি ধরা পড়লে কি তুমি ভাবছো বেঁচে যাবা? মোটেই না। ঠিক আছে ভাবি, আপনি যেভাবে বলতেছেন আমি সেভাবেই কাজ করবো। তাহলে আমি বাজারে গেলাম। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা আমি বাজারে গেলাম। এমনি আমার টেনশনে আমি বাঁচতেছি না, কিভাবে ম্যানেজ করব, এর মাঝখানে এবার আসলে ওকে বলে কাজটা করাই আমার উচিত হয়নি। এই সূচনা, সূচনা, হ্যাঁ আসছি। কই গেলে? এদিকে আসো। আরে কি হয়েছেটা কি? শোনো, আমি না ওই নানাদের বাসায় যাচ্ছি, বাড়িতে আসছি অথচ মাকে দেখতে পাচ্ছি না। আমি নানা বাড়ি যাব, যা মাকে নিয়ে আসবো। এই দেখো, তুমিও না পারো বটে। আরে মা নানার বাড়িতে ঘুরতে গেছে, কয়টা দিন একটু ফ্যামিলির সঙ্গে থাকবে না, তুমি এখনই যাবা নিয়ে আসার জন্য। আচ্ছা, মার কি ইচ্ছা করে না তার ভাই বোনের সাথে সময় কাটাতে? তুমি হলে কি করতে বলো? আরে আমি তো এতদিন প্রবাসী ছিলাম, মা কোথায় থাকছে না থাকছে সেটা তো আমি জানি না। এতদিন থাকলে থাকতে পারতো। এখন আমি আসছি, মাকে না দেখে আমার ভালো লাগতেছে না। তুমি যাই বলো না কেন, আমি নানা বাড়ি যাবো, মাকে নিয়ে আসবো, মাকে দেখবো, মায়ের সঙ্গে কথা বলবো, মায়ের হাতের খাবার খাবো, তারপরে আমি শান্ত হব। আরে বাবা, তুমি তো মায়ের হাতের খাবার খাবে। আমি বলছিলাম কি, এই সপ্তাহের মধ্যে যদি মা না আসে তখন যায় মাকে নিয়ে আসা যাবে। এইসব বাদ দাও, তুমি এতদিন পর আসলা, না জানি কোথায় আমাকে সময় দিবে, আমাকে নিয়ে একটু ঘুরবা না? সারাক্ষণ শুধু মার কথাই ভাবো, আমার কথা তো তুমি ভাববা না। আর এটা তুমি কি বলছো? তোমাকে নিয়ে ঘুরবো, এটা সময় চলে গেল নাকি? আমি তো বলছি না এবার অনেক দিন থাকবো, তোমাকে নিয়ে ঘুরবো, বেড়াবো, তোমার যা যা ইচ্ছা সকল ইচ্ছা এবার পূরণ করবো। ভাই ওই ভাবি যা কইছে, মেলা দিন পর আইছেন, একটু পার্কে মার্কেটেন বেড়া আসলে একটু মনটাও ভালো হইলে নে। আর বইলো না, তোমার ভাই তো আমাকে কোথাও নিয়ে যাবে না। এই যে আসার পর থেকে কোথাও নিয়ে গেছে, নেয়নি তো, এখন যাচ্ছে নানার বাড়ি থেকে আম্মাকে নিয়ে আসতে। কি দরকার ভাই, আম্মা আসবেনি এমনিতে, আপনি একটু ভাবির সাথে ঘুরি বেড়া আসেন গা, মনটা আমি ভালো লাগবে নি। হ্যাঁ, বেড়ানো তো অবশ্যই বেড়াবো, কিন্তু নানা বাড়ি তো আমাকে যেতেই হবে। আরে নূপুর, তুমি মাকে কোথায় পাইলি? আরে কি বলছো? মা, তুমি কেমন আছো? ভালো আছি বাজান। আরে না না, এটা অসম্ভব। আম্মা কিভাবে আসবে? হ্যাঁ
আম্মা কিভাবে আসবে মানে? আম্মা তো নানা বাড়ি থেকে চলে আসছে। না না, ওইটা ভূত। আম্মা তো অনেক আগেই মরে গেছে। আম্মা ভূত হতে পারে, আম্মা না এটা। আরে না, আম্মা তো না 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 বাড়ি। চুপ! আরে একটা কথা বলবা না, আমার আম্মা ভূত না? তুমি বলছো আমার মা নানির বাড়ি গেছে, এখন নানার বাড়ি থেকে ফেরত আসতে তুমি বলছো ভূত। আর কি বলছিলা? খুন করে ফেলছো। হ্যাঁ, এটা সত্য। কারণ তোমরা দুজন মিলে তো আমার মাকে জিন্দা কবর দিছো। একজন মানুষকে জিন্দা খবর দেওয়ার পরে সে কেমন করে ফেরত আসে, তাই না? সে তো মানুষ না, সে তো ভূত। কি তাই তো? তোমাদের অনেক কৌতূহল হচ্ছে না? খুব জানতে ইচ্ছে হচ্ছে না? তোমরা আমার মাকে জিন্দা কবর দেওয়ার পরেও আমার মা কিভাবে ফেরত আসলো সেটা জানতে চাও? হ্যাঁ, জানতে চাই। তাহলে শোনো। আমি বলছিলাম আসলে কিভাবে যে বলি বিষয়টা। ভাবি খুঁয়ে ফেলান, সমস্যা নেই, খুঁয়ে ফেলান। শোনো, তুমি তো অবশ্য বড় লোক হইতে চাও, তাই না? ভাবি, ভাবি, মা তো ভিতরে নাই। যদি বড় লোক হইতে চাও তাহলে আমার কথা মতো কাজ করতে হবে। ওই যে আমার শাশুড়ি, ওই বইটারে যদি সরাই দেওয়া যায় না, তাহলে মনে করো অ্যাকাউন্টে যত টাকা আছে তুমি আর আমি দুজন সমান সমান ভাগ করে নিলাম। ভাবি এর আগেও কিন্তু কিছু টাকা লেন একজনকে মারি দিছিলেন, হয়তো তাহলে এইভাবে কাজটা করে দেবো। এটা কোনো ব্যাপার। আপনি ননদিক তো আমি বিয়ে করতাম না, আপনার স্বামী বিদেশ থাকে, ওই টাকা পয়সার জন্যই তো আপনার ননদিকে আমি বিয়ে করছি। আপনার ননদ কি সেরকম চেহারা নাই, খালি টাকার জন্যই করছি। আরে যে কথা করছেন আপনার কথা একবার ফাইনাল ভাবি, এবার কীভাবে মারবো খালি সিস্টেমটা কোন। আচ্ছা শোনো, এখন আর বাড়তি কথা না বলি, হ্যাঁ? আমি যেটা বলছি, তুমি আসছো না, অনেকক্ষণ হয়ে গেছে, তোমার বউ আবার খুঁজবে। তুমি যা সুন্দর করে আমার সাথে কথা বলো, হ্যাঁ? আর এর মধ্যে বাকি কথা আমরা ফাইনাল করে ফেলবো। আরে তুই আমাকে ফোন করলি যে তাড়াতাড়ি বাংলাদেশে চলে আসতে হবে, তোর কথা শুনে আমি বাংলাদেশে চলে আসলাম, কিন্তু বাড়িতে না নিয়ে তুই আমাকে জঙ্গলের দিকে কোথায় নিয়ে যাচ্ছিস? ভাইয়া, তোমাকে জঙ্গলে নিয়ে যাচ্ছি, তারও তো একটা কোনো কারণ আছে। তোমাকে একটা জিনিস দেখাবো। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, তুই জঙ্গলে গিয়ে আমাকে কি দেখাবি, কি সারপ্রাইজ দিবি? আচ্ছা যাই হোক, তুই জঙ্গলে যে কি দেখাবি সেটাই দেখবো। আচ্ছা চল। আসো, চলো। বৌমা, আমার ছেড়ে দাও বৌমা, আমি কারো কাছে কিচ্ছু করবো না, আমি মেলা দূর চলে যাবো। আরে ওই সাইডটা ঠিক করো না, তুমিও না একটা কাজের কাজ না। মাথার দিক ভাবি, এই বইটার জন্য শান্তিকে জিনিস জীবন থেকে চলে এসেছিল, আজকে দিচ্ছি বইটার জিন্দা খবর। ভাবি কেউ দেয়া লাগবে। আরে বাবা, তুমি এত ভিতর ডুম কিসের জন্য, হ্যাঁ? আরে আশেপাশে তুমি নজর রাখতে, তো তোমার আমি নজর রাখার কথা বলি নাই? শোনো, এখন পর্যন্ত কেউ দেখেনি, কেউ দেখার আগে এখান থেকে কেটে পড়তে হবে, কোদালটা ধরো। আর হ্যাঁ, এটা এখানে কিন্তু রাখা যাবে না, চলো তাড়াতাড়ি আসে। আর এই যে বুড়ি, থাক তুই এখানে শুয়ে, হ্যাঁ? শান্তিতে থাক। আরে চলো তো। তুমি কেমন করে পারলা আমার মাটাকে জিন্দা খবর দিতে? একজন মানুষ হয়ে একজন মানুষকে কিভাবে খুন করে? তুমি এতটা নিষ্ঠুর, এতটা পাষাণ, সামান্য কিছু টাকার জন্য তুমি আমার মাকে জিন্দা খবর দিলা। আরে তুমি আমাকে বলতা, তুমি একবার ফোন করে বলতা সোহেল আমার টাকা লাগবে, তোমার যত টাকা দরকার আমি তত টাকা তোমাকে পাঠিয়ে দিতাম। কিন্তু টাকার জন্য, শুধু টাকার জন্য আমার মাকে তুমি জিন্দা খবর দিছো। শুধু তাই না, তুমি আমার মাকে এবারে সমস্ত কাজ করাইছো, নির্যাতন করছো, অত্যাচার করছো, কিন্তু আমার মা কখনোই বলেনি বাবা সোহেল তোর বউ আমাকে নির্যাতন করে, আমাকে ঠিক মতো খাইতে দেয় না, আমাকে এই সংসারের সমস্ত কাজ করায়। শুধু আমার মা বারবার একই কথা বলতো, বাবারে তুই তোর খেয়াল রাখিস, তুই নিজের যত্ন করিস। আমি একদিন মনের অজান্তে ভিডিও কলে মাকে আমি যে কাজ করি সেই কাজটা দেখাইছিলাম।
আমি পাম্পল গাছে পাম্পল পারতেছিলাম। আমার মা তখনই বলছিল, বাবা তোর ওই দেশে আর কাজ করার দরকার নেই, তুই এই দেশে চলে আয়, প্রয়োজনে আমি তোকে ভিক্ষা করে খাওয়াবো। আমার নারী সেরা ধন, তুই তোকে এত কষ্ট করতে হবে না, তুই চলে আয়, তুই চলে আয়। তারপরেও আমি আসি নাই। কেন জানো? কারণ আমি যদি চলে আসি আমার মাকে ভালো রাখতে পারবো না, আমার বউ যেভাবে চলতে চাই সেভাবে আমি চালাইতে পারবো না। একজন প্রবাসী কত কষ্ট করে শুধু একজন প্রবাসীই জানে। তোমরা কবর দেখছো? কবরের ভিতরে যখন একটা লাশকে রাখা হয়, ওই কবরের ভিতরে কি হয় ওই আল্লাহ ছাড়া আর ওই লাশ ছাড়া কেউ জানে না। আমরা প্রবাসীরাও একটা জ্যান্ত লাশের মতো। একজন প্রবাসীর মনের মধ্যে কত কষ্ট হয় একজন প্রবাসী ছাড়া পৃথিবীর কেউ জানে না। আমরা প্রবাসীরা এত কষ্ট করি, মাকে ভালো রাখবো, বউকে ভালো রাখবো, কিন্তু আমরা ভালো রাখতে পারি না। আমি এত কষ্ট করে টাকা পাঠাই, সেই টাকা তুই যাতে নষ্ট করতে না পারিস, এই জন্য আমার মা তোকে গুনে গুনে টাকা দিত যাতে তার ছেলের কষ্টের টাকা খরচ না হয়। তোমরা দেখো প্রবাসীর টাকা, কিন্তু একটা প্রবাসী দেখে প্রবাসী ওই টাকার নোট দেখে না। প্রবাসী দেখে প্রত্যেকটা টাকার সঙ্গে প্রবাসীর ঘাম লেগে থাকে, প্রবাসীর রক্ত লেগে থাকে। আর আমার মা বুঝতে পারছে তার ছেলে এত কষ্ট করে ইনকাম করে, সেই টাকা যেতে বাজে পথে নষ্ট না হয়, সেই টাকা যেন বাজে পথে খরচ না হয়। প্রত্যেকটা প্রবাসী অনেক স্বপ্ন দেখে, 5 বছর 10 বছর 15 বছর ইনকাম করব, সেই টাকা দেশে নিয়ে যাব, বাকি জীবনটুকু সুখে শান্তিতে থাকবো। আমারও স্বপ্ন ছিল, তাই আমার স্বপ্নটাকে বাস্তবায়ন করার জন্য আমার মাকে বলছিলাম, মা আমি তোমার অ্যাকাউন্টে টাকা পাঠাই, এই টাকাগুলো তুমি গুছিয়ে রাখো, এই টাকা দিয়ে আমার স্বপ্নগুলো আমি পূরণ করব। শুধু এই কারণে তোকে টাকা খরচ করতে দেয়নি, আর এই টাকার জন্য তুই আমার মাকে জিন্দা কবর দিছিস। আর তোমাকে বলি, তুমি বারবার এই বাড়িতে আসো, টাকা চাও, টাকা নিয়ে চলে যাও, সেই টাকা নষ্ট করো, আবার আসো টাকার জন্য। আর সামান্য কিছু টাকার জন্য আমার বইয়ের সঙ্গে মিলে আমার মাকে জিন্দা কবর দিতে একবারও তোমার বিবেকে বাধা দিল না? তুমি না একজন মানুষ, শাশুড়ি তো মায়ের মতোই হয়, তাই না? আমার মা আমাকে যতটুকু ভালোবাসে তার চাইতে বেশি ভালোবাসে তোমাকে। আমার এত কষ্টের টাকা তারপরেও তোমাকে দেয়, সেই টাকা দিয়ে তুমি বাজে খরচ করো, সেই বাজে খরচ করতে দেয়নি জন্য তুমি আমার বইয়ের সঙ্গে হাত মিলালে, হাত মিলিয়ে আমার মাকে জিন্দা কবর দিলে। আজকে যদি আমার বোনটা সঠিক সময় আমাকে খবর না দিত, তাহলে হয়তো বা আমার মাকে আমি কোনোদিনও দেখতে পাইতাম না। 2 দিন পরে তোমরা বলতে আমার মা অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, আমার মা অসুস্থ ছিল, হসপিটালে নিয়ে চিকিৎসা করতে হঠাৎ করেই মারা গেছে। আমার বোনটা সঠিক টাইমে আমাকে খোঁজ দিছিল, এই জন্য আমার মাটাকে আমি বাঁচাইতে পারছি। যাই হোক, চোরকে ধর্মের কাহিনী শোনায় লাভ নেই, তোরা তো মানুষ না, মানুষ রূপে জানোয়ার। এই মতে তোরা দুইজনে এই বাড়ি থেকে বের হয়ে যাবি, আর কোনোদিন যেন তো আমার ত্রিসীমানায় তোদের দুজনকে না দেখি। আমার চোখের সামনে যদি ফেরবার তোরা পড়ছিস, আমি তোদেরকে জিন্দা কবর দিয়ে দিব। যা এবার থেকে বের হ। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দেন আম্মা, মাফ করে দেন আমাদের এবারকার মতন। আপনি ছেলের মতনই তো আমরা, মাফ করে দেন। না না, সোহেল ঠিকই বলছে, এর কোনো ক্ষমা হয় না। কিন্তু জানো তো সোহেল, বিশ্বাস করো, আমি না কখনো মায়ের সাথে এটা করতে চাইনি, কিন্তু আমি একটা মেয়ে, আমার তো সকালাত বলে জিনিস ছিল, আমার যখন যে ইচ্ছা হইতো আমি সেটা করতে চাইতাম। তুমি মাকে জিজ্ঞেস করে দেখো, আমি আগে কখনো মায়ের মুখে মুখে তর্ক করিনি, কিন্তু মা না হঠাৎ করে টাকা দেওয়া বন্ধ করে দিত, চেকে সই করতে চাইতো না। তখন আমি ভাবলাম এই বুড়িটাকে সরাই দিলে সমস্ত টাকা আমার হবে। তারপরে আমি সুমনের সাথে প্ল্যান করে তোমার মাকে সরা দেওয়ার ব্যবস্থা করি। আমি জানি আমি যা করছি সব ভুল করছি, ক্ষমা করে দেন আমাকে আবার। তোদের কোনো ক্ষমা নেই, তোদের তো দরকার ছিল টাকা। আমার মায়ের অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তোরা পেয়ে গেছিস না, তোদের তো টাকা পেয়ে গেছিস, তাই না? এ বাড়িতে থাকার আর দরকার নেই, যা বের হ বলছি। আমি আর টাকা চাই না। তোর তো দরকার ছিল টাকা, তুই টাকা পেয়ে গেছিস, টাকা নিয়ে বাড়ি থেকে চলে যা। আর যদি এরপরেও কথা বলিস, তোকেও কিন্তু আমি জিন্দা কবর দিয়ে দেবো, কথাটা বলে দিলাম। কি এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বের হ। যাচ্ছি। মা